মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ট্রাস্ট ডিড বা ন্যাসপত্র অনুযায়ী শান্তিনিকেতনে আনুষ্ঠানিকভাবে প্রথম পৌষ উৎসবের সঙ্গে পৌষ মেলার সূচনা হয়েছিল 1894 সালের 21শে ডিসেম্বর 7ই পৌষ। মেলাটি হয়েছিল উপাসনা গৃহের উত্তর দিকের মাঠে। ছোট পরিসরের ছোট মেলাটি আজ পূর্বপল্লীর মাঠে রূপান্তরিত হয়েছে এক বিরাট মহীরুহে। বলা ভালো, এই মেলাটি রাঢ়বঙ্গ তথা বিশ্ববাসীর জীবনের অঙ্গ হয়ে গেছে। মেলার নান্দনিক দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো মেলাটি সাজানো হয় চমৎকারভাবে, থাকে লোকসংস্কৃতি ও লোকশিল্পের অনেক প্রদর্শনী ও নানান ধরনের স্টল। মানুষ আসেন, ভিড় জমান পৌষের এই মেলায়। এই উৎসবে তারা সামিল হন, আনন্দে মেতে ওঠেন একে অপরের সঙ্গে মহামিলনের যজ্ঞে। পৌষ মেলা সেই 1961-তে স্থানান্তরিত হয়েছিল বড় মাঠে। তারপর থেকে এই ভুবনডাঙ্গার গা ঘেঁষা মাঠখানার নামই হয়ে গেল মেলার মাঠ। উপাসনা মন্দির সংলগ্ন ছোট মাঠে মেলা যে আর ধরছিল না, এ অবশ্য অনিবার্য ছিল। যে কোনো কিছুই তো ছোট থেকে বড় হয়, তবে বড় হওয়ার বিপদ অনেক। বড় হওয়ার সীমাবদ্ধতাও হাজার রকম। এই মেলা শুধু তো ধর্মীয় উপাসনার জন্য ব্রাহ্মদের পৌষ মাসে সমবেত হওয়া নয়, তার সঙ্গে এসে মিলেছে স্থানীয় সংস্কৃতির নানান উপাদান। বাউলের গান, স্থানীয় জনজাতির নাচ মিলেমিশে শান্তিনিকেতনের পৌষ মেলা ব্রাহ্ম সংস্কৃতির সীমা অতিক্রম করে গিয়েছিল অনেক দিনই। ধর্ম সংস্কৃতির হাত ধরে হাজির হয়েছিল অর্থনৈতিক নানা রকম সকম। তাই আরও জায়গা দিতে হলো। জায়গা পেয়ে ছোট দোকানের পাশাপাশি ক্রমে হাজির হলো বড় দোকানিরাও। রবীন্দ্রনাথ তাঁর রচনায় ধনের দুই আধিকারিকের কথা লিখেছিলেন, এক কুবের, অন্যজন লক্ষ্মী। কুবেরের ধন কাজে লাগে না কারো। কুবের তার ধন অপরকে দেয়ও না, ব্যবহারও করে না, অন্যের কাছ থেকে নিয়ে শুধু জমিয়ে রাখে। ফলে ধন থেকে সৃষ্টি হয় অসামঞ্জস্য, বৈষম্য। আর লক্ষ্মী, মরা ধনের দেবী তিনি নন, শ্রী আর সৌন্দর্যের অধিষ্ঠাত্রী। রবীন্দ্রনাথ তাঁর বিকল্প অর্থনৈতিক ক্রিয়াকর্মের স্থানটির নাম দিয়েছিলেন শ্রীনিকেতন। শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী। শ্রীনিকেতনে পার্শ্ববর্তী গ্রাম সমাজের সঙ্গে সামঞ্জস্য রেখে যা নির্মিত হতো, সেই সব পণ্যের বিপণন ও বিনিময়ের কেন্দ্র হিসেবে তিনি ব্যবহার করতে চেয়েছিলেন পৌষ মেলাকে। ছোটরা একত্রিত হবেন এই মেলায়। তাঁদের পুঁজি বেশি নয়, পুঁজির প্রতাপে অন্যকে হারিয়ে দিতেও চান না তাঁরা। সমবায় তাঁদের ভরসা। এই বাৎসরিক শ্রীময় মেলাটি যেন তাঁদের সমবায় ক্ষেত্র। দেবেন্দ্রনাথের পরিকল্পিত মেলা এভাবে রবীন্দ্রনাথের হাতে ভিন্ন রূপ অর্জন করেছিল। আগেকার পৌষ মেলায় বাঁশ, বেত ও মাটির তৈরি ঘর সংসারের যে জিনিসগুলি শিল্পীরা বিক্রি করতেন, তা ক্রমশই চলে যাচ্ছে অন্তরালে, একসময় হারিয়ে যাবে। দেশ স্বাধীন হলো, কিন্তু বড় পুঁজির প্রবেশে ক্রমশ মারা পড়ল ছোট ছোট উদ্যোগ। পৌষ মেলাতে এখন সেই চিত্রই যে ধরা দিচ্ছে বেশি বেশি করে। রাজ্যের আর 5টা মেলার সঙ্গে এই মেলার পার্থক্য যেন কমে আসছে। স্থানীয় শিল্পী ও কারিগরদের ছোট ছোট বিপণীর পাশে আলো ঝলমলেরা বিশাল থাবা আর মুখ নিয়ে দাঁড়িয়ে, যেন গিলে ফেলতে চাইছে সব কিছু। পৌষের নানান পসরা মানেই পৌষ মেলা, সেগুলো মূলত শিল্পকর্ম। এমন একজন শিল্পী রয়েছেন আমার সঙ্গে, যিনি বহু বছর ধরে দিনাজপুরে কাঠ ও বাঁশের কাজ করছেন। আপনার নাম? অনন্ত সরকার। বছর
25 বছর ধরে কাজ করছি। শিখলেন কিভাবে? সেখানে আমাদের ওখানে ইয়ে আছে, মাস্টার আছে, ট্রেনিং দিয়েছিলাম 1 বছর, সেইভাবে কাজ করছি আর কি। কি কি ধরনের জিনিস বানান? মুখোশের মূর্তির কাজ করছি, মুখোশের কাজ, বিভিন্ন রকমের মুখোশ, রাক্ষসের মুখোশ, কালীর মুখোশ, তারপর নরকালী, হনুমান, রাবণ, বিভিন্ন ধরনের মুখোশের কাজ করছি। কাঠ কি থাকে? কাঠ, গামারি কাঠ, তারপর মেহগনি কাঠ, আম কাঠ, এগুলো এসব। একটা কাঠের টুকরো যখন আপনি পেলেন, তারপর যে শিল্পের রূপটা দেওয়া, এই ভাবনাটা কোথা থেকে সংগ্রহ করেন? এটা আমাদের আগে তো পুরনো মুখোশ ছিল, এখন আধুনিক যেটা আসলো আর কি, সেটা নানা রকমের মুখোশ, বিভিন্ন রকমের যেটা চলে আর কি, সেটাই করলাম আর কি। এই যে গামারি কাঠ, মেহগনি কাঠ, কাঠের যে ভেদটা হচ্ছে, তার ফলে কি দামটাও বদলে যায়? হ্যাঁ, দামটা বদলে যায় এটা। পটচিত্রের পসরা সাজিয়ে বসে আছেন এক শিল্পী। শুধু বসে নেই, তিনি আঁকছেনও। একটু জানবো তার কথা। আপনার নাম? নমস্কার, আমার নাম জয়া চিত্রকর। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর পিংলা নয়া থেকে। আচ্ছা, এত দূর থেকে এসেছেন, আজ কত বছর আসছেন? আমার বাবা তো এখানে প্রায় যত বছর মেলা হচ্ছে বাবা আসতেন, এখন বাবা আসা বন্ধ করে দিয়েছে, আমি 5 বছর আসছি। এটা আমরা পটচিত্র বলে, এগুলো মেদিনীপুরে পটচিত্র। এগুলো বিভিন্ন রকম গান রয়েছে, এদের গল্প রয়েছে। এগুলো হচ্ছে আমরা যেগুলো করছি মাছের বিয়ে, সাঁওতালদের, যাদেরকে আদিবাসী বলা হয়, ওদের নাচ গান, মনসামঙ্গল, দুর্গা, এই সমস্ত আমরা করি। যেগুলো সাজানো রয়েছে সেগুলো কি কাগজের ওপরে করেছেন? তো কি কাগজ? এগুলো আর্ট পেপারের ওপরে এঁকে আমরা পেছনে কাপড় পেস্টিং করেছি। এটা খুব জনপ্রিয় হয়েছে, এটা মানুষের বেশি চাহিদা। আমরা আগে শুধু এই পটচিত্র নিয়েই আসছি মেলাতে, কিন্তু সবাই এখন বলছে তোমরা শুধু পটচিত্র বানাচ্ছে কেন, আরও নতুন নতুন জিনিসে বানান না, আপনাদের ভালো বিক্রি হবে, ভালো হবে। ওদের কাছ থেকেই আমাদের এই সাহায্যটা পাওয়া। আমরা এই টি শার্টে আঁকছি, ওড়নাতে, পাঞ্জাবিতে, এই সমস্ত জিনিস আমাদের ভালো বিক্রি হচ্ছে, সেই জন্য আমরা বেশি এগুলো করছি। শাড়িতে এই সমস্ত জিনিস আমরা করছি। এই কাজটা আপনি শিখলেন কি করে? বাবার কাছ থেকে? আমাদের এগুলো বংশ পরম্পরা, বাবা আঁকতেন, বাবার কাছ থেকে দেখে দেখে আমি শিখেছি। আমার ভাই, বাড়িতে বাবা মা ভাই বোন সবাই আঁকে, সবাই মিলে আঁকে। দেখে কিরকম সাড়া পাচ্ছেন? এগুলো আমাদের আগে এগুলো তো বাবা এরকম তো বাজার ছিল না। আগে বাড়িতে গিয়ে বড় বড় পট রোল ছিল, এমনি দেখে দেখে গান করে করে চাল নিয়ে আসতেন। কিন্তু এখন সেটা নেই কো, এখন অনেক পরিবর্তন হয়েছে। এখন আমরা বাইরে যাচ্ছি, দিল্লি, বোম্বে। আমার বাবাও বাইরে গিয়েছিলেন, লন্ডন গিয়েছিলেন, কলকাতা থেকে বাংলানাটক.com ওনারাই নিয়ে গেছিলেন। আমিও যাই বাবার সঙ্গে সঙ্গে দিল্লি, বোম্বে। এগুলো এখন ভালো চাহিদা হয়েছে। যেহেতু আগের থেকে এগুলো আমাদের ভালো প্রচার হয়েছে, এগুলো বিক্রি আমাদের খুব ভালো হচ্ছে। যেটা জিজ্ঞেস করতে চাইছিলাম, যে যেহেতু আপনি দেখেছেন যে বাবা কাজ করছেন বা করেছেন, বাবা যে বিষয়গুলো তুলে ধরতেন পটচিত্রের মাধ্যমে, সেই বিষয়গুলোই কি এখনো আপনি আঁকেন নাকি একটু বদল হয়েছে? না, একটু বদল হয়েছে। মানে বাবা করতেন মনসা মঙ্গল, দুর্গা, এ সমস্ত করতেন। আমরা আবার বাবার কাছ থেকে বলছি বাবা ওগুলো করছে, তাহলে আমরা অন্য কিছু একটু করি, তাহলে আমাদের আরও ভালো বাজারটা হবে। সেই জন্য আমাদের মন থেকে আমরা ওই মাছের বিয়ে, সাঁওতালদের নাচ গান, এ সমস্ত আমরা নিজেদের মন থেকেই করছি। বাবা করতেন, বাবার কাছ থেকে দেখে দেখে আমরা আইডিয়াটা পেয়েছি, কিন্তু আমরা আমাদের নিজের ভাবনা, এই পাখির বিয়ে, এই সমস্ত আমরা নিজেরা ভাবনা করে করে করছি। আমাদের বিক্রি হচ্ছে, সেই জন্য আমরা আরও বেশি বেশি করে সবাই করছি এই কাজ। বেশ কয়েকজন ছোট্ট ছোট্ট বন্ধু আছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। তোমার নাম? আমার নাম বৃষ্টি দাস। কোথা থেকে এসেছো? সাঁইথিয়া। সাঁইথিয়া থেকে? প্রথমবার? না, প্রথম নয়, এটা নিয়ে 5-6 বার হলো। কিসের টানে? এখানে এত মানুষজন আসে, বন্ধুদের সঙ্গে এত মজা হয়, একটা গোটা দিন স্পেন্ড করতে পারি, তাই এর জন্যই। তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম? আমার নাম পূজা, আমি সাঁইথিয়া থেকে এসেছি। তোমরা এই যে বন্ধুরা মিলে বাড়ি থেকে একটা প্ল্যান করে বেরিয়েছো, বাবা মা কি বললেন? যে একটা টাইমের পর ফিরে আসতে হবে নাকি মেলাতে ঘোরো? হ্যাঁ, মেলাতে ঘোরার তো পুরো পারমিশন দিয়েছে, তবে রাতে বাড়ি ফিরতেই হবে, এরকম একটা ব্যাপার। আজ কত বছর পৌষ মেলা দেখছো? 5-6 বার তো হয়েই গেল। পৌষ মেলাতে এমন যা যা জিনিস রয়েছে যেগুলো আর অন্য কোনো মেলাতে পাও না, এরকম মনে হয়? হ্যাঁ, এখানে অনেক জিনিসই আছে যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। যেরকম? এখানে জুটের কালেকশনগুলো খুব ভালো লাগলো, যেগুলো অন্য কোথাও সেরকমভাবে পাওয়া যায় না। এইরকমই ব্যস্ত। অনেক ফরেনারদের সঙ্গে মিট হয়, অনেক রকমের লোক দেখা যায়, মানে সমস্ত কিছুই এখানে পাওয়া যায়, এমন কিছু নেই যে এখানে নেই। তোমার নাম? আমার নাম বিলাস মুখার্জি, আমি এখানেই পড়ি বিশ্বভারতী চীনা ভবনে। তা আমার এখানে এটা নিয়ে 8-10 বছর হলো আসা এখানে। তা আমার মেলার মেনলি ভালো লাগে বলতে গেলে বাউল,
যেটা বিশেষত শান্তিনিকেতন পৌষ মেলার, এটাই শান্তিনিকেতন পৌষ মেলার ঐতিহ্য বহন করছে, এটাই আমার ভালো লাগে। তার কবিতা পাঠের জন্য আমি এখন কবিতা পাঠের জন্য ডেকে নিচ্ছি মহুয়া পত্রিকা। রবীন্দ্রনাথ সেই কবে তাঁর সিটি অ্যান্ড ভিলেজ নিবন্ধে লিখেছিলেন, "দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন মডার্ন সিভিলাইজেশন হ্যাজ বিন রেজড ফর হায়ার দ্যান দ্য অ্যাভারেজ লেভেল অফ আওয়ার নেসেসিটি"। এই যে প্রয়োজনের চাইতে বেশি মাত্রাতিরিক্ত লোভ, তাই তো সভ্যতার মূল সংকট। বিশ্বায়ন পরবর্তী দুনিয়ায় বড় পুঁজি তাই ছোট ছোট পরিসরগুলিতে ঢুকে পড়ে। আমাদের নিত্য ব্যবহার্য জিনিসের তালিকা থেকে একে একে বাদ পড়তে থাকে সহজ প্রাপ্য জিনিসগুলি। যে আমরা এখানে যারা জুটের ম্যানুফ্যাকচারার আছে, যারা ছোট ছোট WSAG গ্রুপ আছে, যারা এনজিও আছে, যারা জুটের ডাইরেক্ট প্রোডাকশন করে, তাদেরকে মূল উদ্দেশ্য হলো এখানে মার্কেটিং সাপোর্ট দেওয়া। তারা যাতে তাদের যে জিনিসপত্রগুলো বানাচ্ছে সারা বছর ধরে তাদের বিক্রি করার একটা ব্যবস্থা আমরা ন্যাশনাল জুট বোর্ড থেকে করি। জুটের একটা প্রমোশনের প্রতি বছর এটা আমরা পার্টিসিপেট করি প্রমোশনের জন্য। যে জুট যেটা হচ্ছে এখন আমরা সবাই প্রকৃতি যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে তাকে বাঁচিয়ে রাখা আমাদের একটা দায়িত্ব। তো ন্যাচারাল ফাইবার জুট সেটা এই প্রকৃতিকে ব্যালেন্স করার জন্যে একটা প্রকৃত উপায়। কারণ এই যে ন্যাচারাল ফাইবার যেটা আছে, এই ন্যাচারাল ফাইবার গোল্ডেন ফাইবার যেটা বলি, সেটা প্রকৃতি ফ্রেন্ডলি, প্রকৃতির বন্ধু হিসেবেতে আমরা এটাকে কেয়ার করি। এবং সেই জন্যেতে এর ওপরতে ভারত সরকারের বিভিন্ন ধরনের রিসার্চ প্রজেক্টের দৌলত প্রতিদিন নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে। বড় বড় ডিজাইন ইনস্টিটিউট থেকে ডিজাইন হচ্ছে, এক্সপোর্ট মার্কেট থেকে কিছু ডিজাইন আসছে, সেইগুলোকে আমরা সময় সময় এই স্মল যারা WSAG মেম্বার আছে, এন্টারপ্রেনিয়ার্স আছে, তাদের কাছে আমরা ডিসেমিনেট করে দিই এবং তারপরে তার প্রোডাক্টগুলো তৈরি করি। প্রোডাক্ট তৈরি করার পর এদের বিভিন্ন মেলার মধ্যে দিয়ে আমরা এদের সুযোগ করে দিই যে বিক্রির জন্য। For jute board and also at Atira. It was a project of UNDP, and as a consultant I worked on making a shade card for jute using natural dyes, because jute is also very eco-friendly and natural dyes are also very eco-friendly. Therefore we wanted to develop a whole range of colors using natural dyes on jute. So I worked that, and jute is one of the very important fiber because we are one of the leading country for the production of jute, and hence jute has to be given very good priority for our textiles. And I'm interested in developing several designs using various colors for the jute board. হ্যাঁ কি করি? হ্যাঁ ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। একদা আদ্যন্ত গ্রামীণ মেলাটির গায়ে এসে পড়েছে শহুরে ছাপ। তবুও কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে শান্তিনিকেতনের পৌষ মেলা আজও তার নিজস্ব সংস্কৃতি ও ধারাবাহিকতাকে বজায় রেখেছে। রাবণ রামকে বলছে, রাম তুমি আমায় মারতে এসেছো কেন? আমার কি অপরাধ? রাবণ বলে, হে দয়াল রাম,
এমন কি দোষ আমি করিলাম? প্রাণদণ্ড করো কি অপরাধে? কি দোষে বাঁধিলে সাগর, পশু দিয়ে পোড়ালে নগর, আমার বংশটা নাশ করলে সাথে সাথে? তুমি আমায় বলছো আমি কি দোষ করেছি? আমি সীতা চুরি করেছি, এই তো? তা চুরি করে আমি যদি না নিতাম শীতে, হে রাম, এ অধমের লঙ্কায় তুমি আসিতে? কতগুলো শীতে দেখো। চুরি করে যদি আমি না নিতাম শীতে, হে রাম, অধমের লঙ্কায় তুমি কি আসিতে? শীতে নইলে আসিতে কিসে ভালোবাসিতে? তুমি কি দেখা দিয়ে আমার কাল ভয় নাসিতে? জগতে কে দেখতে পেত জলে শিলা ভাসিতে? যে চরণ পূজেন ব্রহ্মা গন্ধ তুলসীতে, যে চরণ পূজেন হর কৈলাস কাশিতে, পাষাণ মানবী হলো যে চরণ বরশিতে, শীতে নেই নাকি সে চরণ এখানে প্রকাশিতে? আমি শত দলে পুজেছিলাম অসিতে, তুমি কেটে দিলে মোর দুঃখের তরু, তোমার করুণা অসিতে। তুমি বলো কিনা সীতা তোমার অসম্মানে ত্রাসিতে? না রাম, হরের আনাত্মা আছেন সদা হরসিতে। শীতে চোর বলে মানে শুধু বর্ষিতে, বেদ পুরাণে পারবে না রাম আমার কোনো বংশ বর্ষিতে। এরকম রাখছি অনেক আমারে ভাবুক রঙে মাঝে এসে কিনা রাইনা গাউতরি ওহে দয়াল পাগে কাঙ্গারি কোথায় রইলে ওহে দয়াল পাগে কাঙ্গারি পাপিকে কো নিতে তারো নাম ধরেছ পতিত পাবো বল দয়া পাপিকে কো নিতে তারো নাম ধরেছ পতিত পাবো সেই ভরসায় আছি যেম ভগে তত থাকে বেগনি হারি এই ভবে তত থাকে বেগনি হারি ওহে দয়াল পারে কান্ডারি কোথায় রইলে হে ওহে দয়াল পারে কান্ডারি সমুদ্রের কিনারে থেকে জমিনে চাঁদকি
কখন কোন সময় কোন কোনখানে ধারণ করে। তাই বলো অপারের কান্ডারে নবীজি আমার, হাইল ভজন সাধন বৃথা গেল সেই নবী নাচিলে। ও নবী আহুল আখেরে মাতনে যাবে, আহুল আখেরে মাতনে যায় রে, কোন সময় কোন নবী ধারণ করে। অপারের কান্ডার নবীজি আমার, আয়ো ভজন সাধন বৃথা গেল আমার নবী নাচিলে। অপারের কান্ডার নবীজি আমার। হাই গো আসমান জমিন জলাদি কবর, যে নবী আমরা নূরে দেশিল। আসমান জমিন জলাদি কবর, যে নবী আমরা নূরে দেশিল। না আসমান জমিন জলাদি কবর, যে নবী আমরা নূরে দেশিল। হিন্দু নামের ছন্দ, সুখানন্দ নিত্যানন্দ, জানে তাদের কামের গন্ধ, জানে তাদের কামের গন্ধ, তারাই ধর্মের মুখ্য প্রতীক। তাই তো আমি সেজেছি নাস্তিক, আমি ধর্মের মন বুঝি না, তাই সেজেছি নাস্তিক। আমি ধর্মের মন বুঝি না, তাই সেজেছি নাস্তিক। জাতির নামে বদজাতি সবে, জাতাজাতি সর্বক্ষণ, হাতাহাতি মাতামাতি ধর্মের নামে প্রহসন, ধর্মের নামে প্রহসন। সত্য মিথ্যায় বেঁধে দাঙ্গা, অনাচার হয়েছে চাঙ্গা। সত্য মিথ্যা বেঁধে দাঙ্গা, অনাচার হয়েছে চাঙ্গা। আচারে ছাড়ি ভাঙা, আচারে ছাড়ি ভাঙা, ধর্ম কর্ম অযৌক্তিক। তাই তো আমি সেজেছি নাস্তিক, আমি ধর্মের মর্ম বুঝি না, তাই সেজেছি নাস্তিক। আমি ধর্মের মর্ম বুঝি না, তাই সেজেছি নাস্তিক। মিথ্যা তথ্যের পিছে নিত ছুটেছে নর নারী, অনাচারে বিচার দিয়ে সেজেছে বিচারী, হয় সেজেছে বিচারী। ভাইয়ে ভাইয়ে হাতাহাতি, পিতা পুত্র কাটাকাটি, ভাইয়ে ভাইয়ে হাতাহাতি, পিতা পুত্র লাঠালাঠি, স্বামী স্ত্রী ফাটাফাটি, স্বামী স্ত্রী ফাটাফাটি, ছাড়াছাড়ি নৈমিত্তিক। তাই তো আমি সেজেছি নাস্তিক, আমি ধর্মের মর্ম বুঝি না, তাই সেজেছি নাস্তিক। আমি ধর্মের মর্ম বুঝি না, তাই সেজেছি নাস্তিক। আজকের পয়সা উসুল করেই ছাড়বো, করেই ছাড়বো। ঘনশ্যাম, আরে ও ঘনশ্যাম, ও তো স্কুলে গেছে। স্কুল গেছে?
আরে ছুতো তো কোনো ভালো মতন বানাতিস, হ্যাঁ? হ্যাঁ মশাই, আমি স্কুল গিয়েছিলাম, ফার্ম স্কুল, যেখানে চাষাদের শেখানো হয় জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক, যাতে কম খরচে বেশি লাভ। এই নাও, রাখো এই টাকা, আমার আর তোমার হিসেব খতম। आइए आइए। टीवी देख रही थी? डिजिटल टीवी नहीं लगवाया? नहीं, पुराना वाला केबल ही ठीक है। पुराने वाला केबल ही रहेगा, बस सेट टॉप बॉक्स लग जाएगा। बेहतरीन पिक्चर क्वालिटी, चुनने को सैकड़ों चैनल, खर्च बढ़ेगा। सेट टॉप बॉक्स कोई महंगा नहीं है, कंप्यूटराइज बिल आएगा, जो चैनल चुना है उसी के पैसे लगेंगे। 31 दिसंबर 2015 तक सभी बचे हुए शहरी क्षेत्रों में केबल टीवी डिजिटाइजेशन अनिवार्य है। आप भी सेट टॉप बॉक्स लगवाने के लिए अपने केबल टीवी ऑपरेटर से संपर्क करें। হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় তার অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন। শীত জমছে, ঘন হয়ে আসছে ঠান্ডা। মঞ্চে এখনো লোকশিল্পীদের আনাগোনা, সামনে তাদের শুনতে মানুষের জমায়েত। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এই তো বেশ, কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে বড় মাঠ ভরিয়ে দেওয়ার সরঞ্জাম জুটবে, কিন্তু অল্প পুঁজির কারিগরদের এই মেলাখানি যেন আর আগের মতো নেই। বদলে গেছে, বদলে যাচ্ছে, বদলে যাবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।